আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি। আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই নৃশংস ঘটনার বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ঘটনার মূল আসামি সোহেল রানা গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দিবাগত রাত 1টায় উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ওসমান গনির ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে বগুড়ার গাবতলীতে মধ্যরাতে নিজ ঘরে ঢুকে রীতা রানী মজুমদার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক আজ পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী এই বৈঠক। এতে গুরুত্ব পাচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির পুনর্নবীকরণ ইস্যু। 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী চুক্তির মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হচ্ছে। বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের শুরুতেই প্রতিনিধি দল ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার পানির প্রবাহ পরিমাপ করবে। এরপর মূল বৈঠকে বসবেন দুই দেশের কর্মকর্তারা। হাম ও হামির উপসর্গ নিয়ে এই পর্যন্ত 481 জন শিশুর মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে 20 মে পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শেষ 24 ঘন্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল 1270। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1145 জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 1030 জন। এর মধ্যে সবচেয়ে বেশি 578 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে 234 ও বরিশালে 133 জন। এদিকে কুমিল্লার দেবিদ্বারে হামের উপসর্গে সামিয়া নামে 8 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলাটিতে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামে ঢাকা ল্যাবরেটরিতে পরীক্ষার পর 2 শিশুর শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 143 জনে। নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 71 শিশু। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে আরও 32 শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন 94 জন। 17 মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হাম ও এর উপসর্গে মারা গেছে 34 জন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় 5.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোররাতে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঈদুল আজহাকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জেলার হাটে তোলা হচ্ছে নানা জাতের বাহারি সব গবাদি পশু। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি থেকে ছোট আকারের গরু।
তবে দাম চড়া বলে দাবি ক্রেতাদের। এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের খামারগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সীমান্ত দিয়ে গরু প্রবেশ না করলে ভালো দাম পাবার প্রত্যাশা তাদের। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঈদকে সামনে রেখে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু দেশে প্রবেশের কোনো আশঙ্কা রয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, সীমান্ত এলাকায় যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আমি যে কসবার নয়নপুর ঐতিহ্যবাহী একটি বাজার, এই বাজারের এখানকার স্থানীয় যারা খামারি রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই বাজারে তাদের কুরবানির যে বিক্রির যোগ্য যে পশুগুলো রয়েছে সেগুলো বাজারে তুলেছেন। এবং এখানকার যে বেশ কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে দিন বাড়ার সাথে সাথে তাদের যে পশু বিক্রি এবং কেনা বিক্রির যে ধুম সেটা আসলে হয়তো বা পড়বে। এবং এই এলাকার যে খামারি রয়েছেন, যেহেতু সীমান্তবর্তী এলাকা, আপনি জানেন এই এলাকার বেশ কয়েকটি ভারতীয় যেই সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে এই বাজারে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করে, যার ফলে কিন্তু এখানকার যারা খামারি রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। তারা আশঙ্কা করছে যে তারা যেই ন্যায্য দাম পাওয়ার যে কথা এখানকার খামারিরা তারা কিন্তু সেটি পাচ্ছে না। তো তারা এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের কাছে করজোর অনুরোধ জানিয়েছে তারা যেন এখানকার যে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি রয়েছেন তারা যেন খুব এই তারা দায়িত্ব পালন করে। এবং তারা আশা করছেন যে খুব দ্রুত এই বাজারে যেন তাদের যে বিক্রির যোগ্য যে পশুগুলো রয়েছে সেগুলো তারা ন্যায্য দাম পাবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজার থেকে কোরবানির যে পশু হাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল 10টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত ইসলামী পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। জয় নিয়ে আশাবাদী দুই পক্ষই। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও আজ ভোটের পরিবেশ সুষ্ঠু বলে জানিয়েছেন আইনজীবীরা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে সকাল 10টা থেকে এই নির্বাচন কিন্তু বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে। 21টি পদ রয়েছে। 21টি পদের বিপরীতে কিন্তু যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু নির্বাচন করছেন। বিশেষ করে আসলে 12টি পদের জন্য নির্বাচন হতে, যেগুলি সম্পাদকীয় পদ ছিল সেগুলিতে কিন্তু বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা একজন আইনজীবীর সাথে একটু কথা বলবো, কথা বলার পরেই কিন্তু আমরা আপনাকে আর একটু বিস্তারিত জানাবো। আপনি যদি আজকে নির্বাচন সম্পর্কে আমাদেরকে ছোট করে একটু যদি বলেন। আজকে এটা হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2026। আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সকল আইনজীবীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখানে কারো কোনো বাধা দেওয়ারও সুযোগ নেই, এখানে কেউ বাধাও দিচ্ছে না, এখানে কেউ নির্বাচন প্রতিহত করতে আসে নাই। সকল আইনজীবীরা সকাল 9টা থেকে নির্বাচন দিচ্ছে, বিকাল 4টা পর্যন্ত আমাদের নির্বাচন চলবে। শুনছিলেন একজন আইনজীবীর বক্তব্য। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই নির্বাচনকে ঘিরে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এখানে কিন্তু পুরো আদালত চত্বরে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আইনজীবীরা বলছেন আসলে সকাল থেকে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, কোনোভাবেই যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে সেরকম কোনো পরিস্থিতি এখনো হয়নি। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, যারা নির্বাচিত হবেন তারা কিন্তু নির্বাচন মেনে নেবেন, এবং যারা হারবেন তারা কিন্তু মনে করছেন আসলে এই নির্বাচনটা তারাও মেনে নেবেন বলে তারা জানিয়েছেন। তবে এই নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠু হতে এমনটাই প্রত্যাশা করেছেন সবাই। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নির্বাচন নিয়ে। সিনথিয়া, ধন্যবাদ। দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি।
বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 25 থেকে 29% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আলাদা আলাদা প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিদ্যুতের দাম বাড়ানোর উপর দ্বিতীয় দিনের শুনানিতে আজ কারা কথা বলছেন, তারা কি মতামত তুলে ধরেছেন জানাবেন? সিনথিয়া, বিদ্যুতের দাম বৃদ্ধির যে বিষয় নিয়ে গতকাল থেকে শুনানিটা শুরু হয়েছে এবং এই শুনানি পর্যায়ে গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 1 টাকা 20 পয়সা থেকে 50 পয়সা করার যে প্রস্তাবনা রাখা হয়েছে সেই প্রস্তাবনার উপরেই আলোচনা হচ্ছে এবং গতকাল থেকে আমরা দেখেছি এই প্রস্তাবনা রাখার পর থেকেই গতকালকে বিভিন্ন রাজনীতিবিদ হতে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এর বিরোধিতা করেছে এবং এইখানে সেই বিরোধিতা নিয়ে গতকালকে যে হট্টগোল হয়েছে তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে আসলে বিদ্যুতের দামটা কেন বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ সরকারের যে পরিমাণে ঘাটতি দিচ্ছে সেই ঘাটতি কমিয়ে আনার জন্যই কিন্তু বর্তমান সরকারের এই উদ্যোগটি নিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ঘাটতির যে বিষয়টি তারা বারবার তুলে ধরছেন এবং আজকে যারা আলোচনা রয়েছে তারাও কিন্তু সেই আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সে ঘাটতি যদি কমিয়ে আনতে না হয় তাহলে অর্থনৈতিকভাবে যে বিপর্যস্ত হবে এবং সেই বিদ্যুতের যে ভর্তুকি দেওয়ার ফলে যে ওই সেক্টরটার যে উন্নয়নের যে বিষয়টি সেটিও তারা এখানে তুলে ধরছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে এইখানকে যারা বিভিন্ন পক্ষ রয়েছে, বিশেষ করে এখানে বিভিন্ন রাজনীতিবিদ রয়েছে এবং বিভিন্ন যারা অন্যান্য যারা সেক্টরে যারা সংস্থা রয়েছে তারা বারবার দাবি করছেন এই বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে যদি করা হয় তাহলে কিন্তু প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং শিল্পায়নের যে বিষয়টি সেই ঘাটতি এবং শিল্পায়নের প্রতিযোগিতা সেটা অনেকটা কমে আসবে এবং সেই ক্ষেত্রে তারা বলছেন এই শিল্পায়নের প্রতিযোগিতা এবং বিভিন্ন জিনিসপত্রের বা দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটি কমিয়ে আনার জন্য হলেও এখন এই মুহূর্তে বিদ্যুৎ দামটা বাড়ানো উচিত না, তারা এমনটা দাবি করছেন। তারা সেই সাথে আরও বলছেন যে আসলে যুগোপযোগী সিদ্ধান্ত যদি নেওয়া না হয় এবং সে সাথে বিদ্যুতের দামের যে বিষয়টি সেটি যাতে এই বছর না করে পরবর্তী সময়ে যাতে করা হয় এবং এটার জন্য তারা কার্যকর পদক্ষেপ নিতে তারা এমনটাই প্রস্তাবনা দিয়েছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।